গল্প আলগোছে ভালোবাসি। গল্প পর্ব ৬। লেখনীতে আজরিনা জ্যামি। ঘণ্টাখানেক পর আয়াত বেরিয়ে দেখল তার মা আর ভাই দাঁড়িয়ে আছে চিন্তিত অবস্থায়। আর কেউ নেই, তার মানে এখনও পরিবারকে জানানো হয়নি। আয়াত এগিয়ে গিয়ে জানালো অপারেশন সাকসেসফুল, চিন্তার কোনো কারণ নেই। কথাটা শুনে তারা রিলিফ পেল। আয়াত ফ্রেশ হয়ে ডাক্তারের কাপড় চেঞ্জ করে আসতেই দেখলো চৌধুরী পরিবারের আর খান পরিবারের বাড়ির সকলে আসছে। আরাব ওর মায়ের সাথে আছে, আর মুখে মাস্কও নেই, তাই তাড়াতাড়ি করে আরাবকে টেনে নিয়ে এলো আর ওর মাকে বলে এলো চৌধুরী পরিবার আসছে, সে যেন সামলে থাকে। চৌধুরী পরিবার এসে দেখলো একজন বোরকা হিজাব নিকাব পরা মহিলাকে। আয়েশা তালুকদার কোনো রিয়াক্ট করলেন না, শুধু বললেন আদিয়ান চৌধুরী ঠিক আছে, ছোট্ট একটা অপারেশন হয়েছে, সেটা সাকসেসফুলও হয়েছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন উনি। আলিজা চৌধুরী বললেন, আপনি তাহলে আদিক হাসানকে হাসপাতালে এনেছেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে হয়তো আদিকে সঠিক সময় হাসপাতালে আনা পসিবল হতো না। মানুষ হয়ে মানুষের সাহায্য করা মানুষের দায়িত্ব। তখন আয়াত এলো। আয়াতকে আগে থেকেই এখানে দেখে সবাই অবাক। আয়াত এসে বুঝলো, তুই এখানে? আমি এখানে। কেন, কোনো সমস্যা? তুই খবর পেলি কোথা থেকে? যেখান থেকে পাই সেসব ছাড়ুন, পেয়েছি এটাই বেশি। বলেই আয়েশা তালুকদার এর কাছে গিয়ে ফিসফিস করে বলল, এখানে থাকবে তুমি? আদিকে এভাবে ছেড়ে কিভাবে যাব? আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ওখান থেকে চলে এলো। ওর মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। তখন একজন ডাক্তার বের হলো আদিয়ান চৌধুরীর কেবিন থেকে। তাকে দেখে রেদওয়ান চৌধুরী বললেন, ভাইয়ের অপারেশন কে করেছে, আপনি? ডক্টর বললেন, না, ডক্টর এএসি করেছেন। এত শর্ট নোটিসে ডক্টর এএসি অপারেশন করলেন? ওনার তো আগে থেকে শিডিউল থাকে। জানি না, আদিয়ান চৌধুরীর মেয়ে ওনাকে রাজি করিয়েছেন। আহি? জি, আহিয়ানা চৌধুরী। সকালে আয়াতের দিকে তাকালো। ও ফোনে কথা বলছে কিছু নিয়ে, সবার থেকে দূরে। ফোনে কথা বলা শেষ করে আয়াত এসে বলল, ডক্টর, আমরা কি বাবার সাথে দেখা করতে পারি? জি অবশ্যই, তবে একজন একজন করে, কিন্তু 10 মিনিট পর। জি ধন্যবাদ। আয়াত কোনো দিকে না তাকিয়ে আয়েশা তালুকদারের দিকে তাকালো আর ইশারা করলো ভেতরে যেতে। আয়াত চৌধুরী পরিবার আর খান পরিবারের দিকে এগিয়ে গেল। আয়েশা তালুকদার চলে গেলেন সবার অগোচরে। আশিয়ান বলল, তুই ডক্টর এএসিকে কীভাবে পেলি? এমনি, কাজের সুবাদে। ওনার সাথে পরিচয়, বাবার কথা শুনে ওনাকে কন্ট্যাক্ট করলাম, উনি দেশে ছিলেন, তাই আমার কথা শুনে এলেন। তখন আয়াজ বলল, তার মানে এ কারণে ভার্সিটি থেকে তাড়াতাড়ি করে চলে এলেন? জানি না, মামার অ্যাক্সিডেন্ট তো আরও কয়েক ঘন্টা আগে হয়েছে, আমাদের কেন জানানো হয়নি। আধা ঘন্টা আগের শুনেই তো এলাম তাড়াতাড়ি করে। তাহলে তুই এত আগে জানলি কীভাবে? আবার ডক্টর এসি তো এসেছেন আরও আগে, তুই এত তাড়াতাড়ি জানলি কীভাবে? তাছাড়া তুই আগে জেনে থাকলে আমাদের জানলি না কেন? বললাম তো জেনেছি কোনোভাবে, আর আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো কেউ আপনাদের জানিয়েছে, তাই দিকে জানায়নি। আয়াত এতক্ষণ দরজার দিকে তাকিয়েছিল। ওর মাকে বের হতে দেখতেই ও বলল, এখন সব বাদ দিন, বাবার সাথে দেখা করতে হবে তো, আমি দেখে আসি। বলে আয়াত ভেতরে ঢুকলো। এদিকে সবাই হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। আয়াত বের হতেই সবাই এক এক করে দেখে এলো আদিয়ান চৌধুরী জ্ঞান ফিরবে আরও 5 ঘন্টা পর। আয়াত বলল, সে থাকবে, সবাই যেন বাড়ি চলে যায়। সবাই বলল, জ্ঞান ফিরলে দেখা করে যাবে। আয়াত আয়েশা তালুকদারকে বলল, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসতে, এমনিতেও এখন সবাই থাকলে সন্দেহ করতে পারে। আয়েশা তালুকদার সবাইকে বলে বাড়ি চলে গেলেন, আবার আসবেন। ওনারা সবাই আবারও ধন্যবাদ জানালো। আয়াত চুপচাপ বসে আছে চেয়ারে, বসে বসে অনেক কিছু ভাবছে। তখন ওর সামনে আইসক্রিম ধরলো কেউ। ও দেখলো আয়াত, তা দেখে আয়াত বলল, কি? আমি জানি তোমাকে খেতে বললো, তুমি খাবার খাবে না, যে গরম পড়ছে, একটু আইসক্রিম খাও। আমার কিছু ভালো লাগছে না। মামার কিছু হবে না, নিজেকে সামলাও, ভাইয়াকে সামলান, আমার কাউকে লাগবে না, ওকে নিয়ে কিছু খাইয়ে নিয়ে আসুন। শুধু ভাইয়াকে না, সবাইকে, ফুবিদেরকেও। আহি,
বললাম তো আমার কাউকে লাগবে না। আহি, কথা কানে যায় না আপনার? কি বলছি, বারবার আহি আহি করছেন কেন? আয়াজ আর আয়াতকে ঘাটালো না। আয়াতের কথা মতো সবাইকে নিয়ে পাশের রেস্টুরেন্টে গেল। প্রথমে যেতে না চাইলেও আয়াতে জোর করে পাঠালো। আয়াত এখন একা। তখন একজন মাস্ক পরিহিত ছেলে আসলো আর এসেই আয়াতের পাশে বসে পড়ল আর আয়াতের মাথাটা তার কাঁধে নিল। আয়াত কিছুই বলল না। লোকটা বলল, অপারেশন সাকসেসফুল তো হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে এতটা ভেঙে পড়ছিস কেন? তখন আয়াত বলল, আমি আর পারছি না জান ভাইয়া, হাঁপিয়ে উঠেছি। রোজ রোজ নতুনভাবে কেউ না কেউ আঘাত করছে। বাবা তো ভার্সিটি ছিল, আমাদের সাথে কথা বলল। আমরা শুধু একটু সময়ের জন্য ভার্সিটি দেখছিলাম। এর মাঝে বাবা বেরিয়ে গেল আর অ্যাক্সিডেন্টও হলো। এটা নেহাত অ্যাক্সিডেন্ট নাকি কেউ করিয়েছে? সবাই এসেছে খান বাড়ির, চৌধুরী বাড়ির, এত কিছুর মাঝেও কিন্তু জাওয়াত খান নেই কেন? অফিসে যেতে হবে বলে দুজন একসাথে বেরিয়েছিলেন। উনি জানতেন এখন কোন পথ দিয়ে আদিয়ান চৌধুরী যাবেন। উনি ওনার মেয়েকে আবার আগের মতো ভালোবাসতে শুরু করেছেন। এটা জাওয়াত খানের সহ্য হয়নি। এমনকি আহিনা চৌধুরী সেদিন তরকারি তার উপর ঢেলেছেন, তার জন্যও আজ এটা ঘটিয়েছেন। আর কত শান্ত হ। মা কীভাবে সহ্য করছে? কাছের মানুষটাকে একটু জড়িয়ে ধরতে পারছে না, থাকতে পারছে না। এই সব কিছুর জন্য সেই লোকটাই দায়ী। আর আর আয়াত বলল, না কেউ না, তুমি এখন যাও, সবাই এসে পড়বে। তুই কিচ্ছু লুকোচ্ছিস, পরে বলবো জান ভাইয়া। আয়াত, আমি এখন জানতে চাই। আয়াত সোজা হয়ে বলল, বসলো আর নামটা বলে দিলে। নামটা শুনে আরব থম মেরে বসে রইল। তখন আয়াত বলল, মা যদি একবার জানে তাহলে সে নিজেকে সামলাতে পারবে জান ভাইয়া? এটা কে আহি? তখন হুট করে আগমনে দুই ভাই বোন হকচকে উঠল। দেখলো আয়াজ হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত উঠে দাঁড়িয়ে বলল, আমার পরিচিত হাসপাতালে এসেছিল তার এক আত্মীয়কে দেখতে, তাই আমাকে দেখে জিজ্ঞেস করলো আমার কে অ্যাডমিট। এমনি কথা বলছিলাম। আরব উঠে আয়েশাকে বলল, আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রাখবেন, ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। আরব চলে গেল। আজ আয়াতকে নিয়ে বসিয়ে বলল, একটাও কথা বলবি না, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নে। আয়াত কথা বলল না। আয়াত খাবার মুখের সামনে ধরল। আয়াত কিছু না বলে দুইবার খেয়ে আর খাবে না বলে উঠে গেল। এদিকে আদিয়ান চৌধুরী জ্ঞান ফিরল। আয়েশা করে নার্স ছিল কেবিনে। আদিয়ান চৌধুরী ছটফট করছিল বলে ডাক্তারকে ডাকে। আদিয়ান চৌধুরী ছটফট করা দেখে সবার দৌড়াদৌড়ি শুরু হয়। আয়াতও ওখানে দৌড়ে যায়, ও কিছু বলবে, তখন ডাক্তার সঠিক ইঞ্জেকশন দিয়ে দেয়। আয়াত একটু শান্ত হয়। আধা ঘন্টা ভালোভাবে আদিয়ান চৌধুরী জ্ঞান ফিরবে। আয়াত বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, আপনাদের মধ্যে আয়েশাকে, তিনি না থাকলে তাকে এখানে আনার ব্যবস্থা করুন। এত বছর পর আদিয়ান চৌধুরীর এরকম অবস্থা। আয়েশার নাম শুনে সবাই অবাক হলো। আলিজা চৌধুরী তাড়াতাড়ি করে বললেন, এখানে আয়েশা নেই, আর তাকে আনার কি প্রয়োজন? দেখুন পেশেন্টের অবস্থা তেমন ভালো নয়। তিনি চোখ খুলছিলেন আয়েশা আয়েশা করে। এরপর চোখ খুলে যদি আয়েশাকে দেখেন তাহলে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাছাড়া ওনাকে না দেখে পেশেন্ট হাইপার হয়ে যেতে পারে, যা ওনার জন্য ক্ষতিকর। তখন আয়াত বলল, উনি থাকবেন, সমস্যা নেই ডক্টর। ওকে, তাহলে আসছি বলে ডক্টর চলে গেল। তখন আলিয়া চৌধুরী বললেন, আহি, আয়েশা জানলে কি হতো? আয়াতের এরকম উত্তর বোধ হয় কেউ আশা করেনি। রেদওয়ান চৌধুরী বললেন, ভাবিকে খবর দিয়েছিস? তোমার ভাবি আমাকে খবর দিয়েছেন কাকাই। মানে? মানে যে মহিলাকে তোমরা এখানে এসে দেখেছো সেটাই তোমাদের ভাবি, আয়েশা তালুকদার। কথাটা শুনে সবাই অবাক হয়ে তাকালো। তখন আলিজা চৌধুরী বললেন, এত বছর পর আয়েশার সাথে দেখা হলো, আর আয়েশা আমাদের সাথে কথাও বললো না? আয়াত চোখ মুখ শক্ত করে বলল, কেন, তোমাদের সাথে তার সম্পর্ক কিসের যে তোমাদের সাথে কথা বলবে? তাছাড়া তোমরা তার কণ্ঠ শুনেও চিনতে পেরেছো? পারোনি তো। মানুষটা যখন বেরিয়ে গেছিল তখন তোমরা কেউ থামানোর চেষ্টা করেছিলে? আর না, আদিয়ান চৌধুরীকে বুঝিয়েছিলে। আর এত বড় বছর ও কোনোদিন খোঁজ নিয়েছো তার? সে এত বছর পর আজ প্রয়োজন পড়লো তাই আদিয়ান চৌধুরীকে হাসপাতালে আনার, তাই এনেছে। না হলে আয়েশা তালুকদার এর এতটাও খারাপ সময় আসেনি যে এগিয়েই চৌধুরীদের সাথে সম্পর্ক করবে। বলেই ওখান থেকে চলে গেল। 15 মিনিট পর আয়েশা তালুকদার এর দেখা পাওয়া গেল।
আয়াত ওর মাকে দেখে তার হাত ধরল। আয়েশা তালুকদারকে দেখে আলিয়া চৌধুরী আঁখি চৌধুরী এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। আলিজা চৌধুরী জড়িয়ে ধরল, প্রায় কেঁদেই দিল। তাদের মেলা ড্রাম শেষ করে তখন নার্স জানালো আদিয়ান চৌধুরী জ্ঞান ফিরেছে। তখন আয়েশা তালুকদারকে পাঠানো হলো। আদিয়ান চৌধুরীর মনে আছে জ্ঞান হারানোর পূর্বে আয়েশা চৌধুরীকে দেখেছিলেন, তাই তো তার নাম ধরে ডাকছিলেন। আয়েশা তালুকদার আস্তে আস্তে করে কেবিনে ঢুকে টুলে বসে পড়লেন। আদিয়ান চৌধুরী চোখ বুজে আছেন দেখে তিনি ডাকলেন, আদি। আদিয়ান চৌধুরীর চোখ বুঝতেই বললেন, আয়েশা। বলে তিনি চোখ খুললেন। আয়েশা তালুকদারকে দেখে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা দেখে আয়েশা তালুকদার তাড়াতাড়ি করে সেটা মুছে ফেলল আর বললেন, আদি কোথাও কষ্ট হচ্ছে? আঘাত পেলে যদি তার দেখা পাওয়া যাবে জানতাম, তাহলে আরও নিজেকে আঘাতে ক্ষতবিক্ষত করতাম। কথাটা শুনে আয়েশা তালুকদারের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, সে কি জানে না তার একটু কাটার আঘাত আমার সহ্য হয় না? তাহলে তার আঘাতে ক্ষতবিক্ষত শরীর কীভাবে সহ্য করতাম? এত ভালোবাসার পরও কেন আজ এতটা দূরত্ব? এটাই হয়তো নিয়তি। এখন কথা বলবেন না, আপনার কষ্ট হচ্ছে। আয়েশা, আপনার সুস্থতা আমার কাছে আগে। বাইরে সবাই আছে আপনার সাথে দেখা করার জন্য। আইজান এসেছে আয়েশা? না, ছেলেটা আমায় কখনো মাফ করবে না, তাই না আয়েশা? আপনি প্লিজ চুপ করুন। ওর সাথে ভীষণ অন্যায় করে ফেলেছি, না বুঝে না জেনে। আপনি চুপ থাকবেন নাকি আমি চলে যাব? আচ্ছা ঠিক আছে, কথা বলবো না, সবাইকে আসতে বলো। আয়েশা তালুকদার সবাইকে বললেন। সবাই এক এক করে দেখা করলো। আদিয়ান চৌধুরীর দুই বোন তো ভাইকে দেখে কেঁদেই উঠল। সবার শেষে গেল আয়াত, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলল না। রাত হয়ে গেছে। আয়েশা তালুকদার জানালেন আদিয়ান চৌধুরী না ঠিক হওয়া পর্যন্ত আর রিলিজ না দেওয়া পর্যন্ত তিনি থাকবেন আদিয়ান চৌধুরীর সাথে। রাতে হাসপাতালে দুজনের বেশি থাকার নিয়ম নেই। আয়াত বলল সে ওর মায়ের সাথে থাকবে। এভাবেই কেটে গেল 7 দিন। আজ আদিয়ান চৌধুরীকে রিলিজ দেওয়া হবে। আজ আর আশিয়ান এসেছে তাকে নিতে। আয়াত ওর মা একদিনেই হাসপাতালে ছিল। সবাই বসেছে আয়েশা তালুকদারকে চৌধুরী বাড়িতে যেতে, কিন্তু আয়েশা তালুকদার যাবে না বলে দিয়েছেন। আয়াত যাওয়ার আগে আয়েশা তালুকদার আর আদিয়ান চৌধুরীকে রেখে এলো। আদিয়ান চৌধুরী বললেন, ফিরে যেতে বলবো না, শুধু একটা প্রশ্ন করব, সেটা হলো পুরনো নীড়ে কি আর ফেরা সম্ভব নয়? আয়েশা তালুকদার মুচকি হেসে বলল, আমি অনেকটা এগিয়ে গিয়েছি, পেছনে ফেরার ইচ্ছে নেই। আর যা হচ্ছে তা আপনি ডিজার্ভ করেন। আদিয়ান চৌধুরী ওনার উত্তর পেয়ে গেছেন। উনি কিছু বললেন না। তখন আয়াত বলল, যাওয়ার সময় হয়ে গেছে। আদিয়ান চৌধুরীকে আশিয়ান আর আয়াজ গাড়িতে উঠাবে। তখন তিনি আস্তে আস্তে আয়েশা তালুকদারের সামনে দাঁড়িয়ে বললেন, নিজের খেয়াল রেখো, আর পারলে মাফ করে দিও। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আয়েশা তালুকদার মুচকি হেসে বললেন, আপনিও ফি আমানিল্লাহ। আদিয়ান চৌধুরী একটা হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো। আশিয়ান আর আয়াজ সাহায্য করলো। আয়াত ওর বাবার পাশে বসলো। গাড়ি স্টার্ট করলো। আদিয়ান চৌধুরীর গাড়ির সামনের সাইড মিররের দিকে তাকিয়ে রইল, কারণ ওখান থেকে আয়েশা তালুকদারকে দেখা যাচ্ছে। গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যতক্ষণ পর্যন্ত দেখা যায়। আদিয়ান চৌধুরী দেখল, আর কেউ সেটা খেয়াল না করলেও আয়াত খেয়াল করলো, আর তা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর আদিয়ান চৌধুরীকে নিয়ে বাড়ি গেল। সবাই ওয়েলকাম করলো। আহনাব চৌধুরী ছেলেকে জড়িয়ে ধরলো। এতদিন একটু একটু দেখতো ছেলেকে, কিন্তু জড়িয়ে ধরতে পারতো না। আয়ের দায়িত্ব নিল বাবাকে দেখার, তার খেয়াল রাখার। অতঃপর দেখতে দেখতে চলে গেল 1 মাস। আদিয়ান চৌধুরী এখন সম্পূর্ণ সুস্থ বলা চলে। আজ থেকে তিনি অফিস যাবেন। আয়াত আরও 15 দিন আগে থেকেই কলেজ যায়। এর মাঝে 2 দিন প্রফেসর মাহবুবের সাথে ড্রাগ নিয়েও কথা বলেছে। তবে বড় বস আর মালিনীর সাথে দেখা হয়নি। আজ যাবে তাদের সাথে দেখা করতে সন্ধ্যার পর। আর বাড়িতে বলেছে সে ওর মায়ের সাথে দেখা করতে যাচ্ছে, আজ আর ফিরবে না। আয়াত বসে আছে প্রফেসর মাহবুবের সামনে। পরনে তার বোরকা, হিজাব, মুখে মাস্ক, চোখে চশমা। একটু আগে সে এসেছে। সেদিনের জঙ্গল বাড়িটার সেদিনের মতোই চিত্র। প্রফেসর মাহবুব বললেন, তাহলে আজ নতুন কিছু ট্রাই করবে নাকি? আয়াত মুচকি হেসে বলল, আরে রিল্যাক্স, এত তাড়া কিসের?
সবে তো শুরু, আস্তে আস্তে না হয় সব হবে। ধৈর্যটা যে কম আহিয়া না, ধৈর্যের ফল মিষ্টি হয় সেটা তো জানেন। ওকে, তোমার জন্য না হয় একটু ধৈর্যই ধরলাম। আজ কিন্তু মালিনী আর বড় ভাইয়ের সাথে দেখা হবে। তারা দুজনে ভেতরে নিজেদের মধ্যে প্রাইভেট সময় কাটাচ্ছে। আর একটু পরে আসবে। তোমার বাবার অ্যাক্সিডেন্টের জন্য দেরি হলো। দুদিন পরেই তারা ছিল, কিন্তু এই 1 মাসের 2বার এসেছিল, তখন তারা ছিল না, তাই আর দেখা হয়নি। তো আজ তুমি কিছু নেবে না? তুমি তো সিগারেট খাও, আজ না হয় আমিই দিই। হুম, সিগারেট সবসময় আমিই দিই আপনাকে, আজও দেব। দাও তবে। তোমার দেওয়া সিগারেটের মিষ্টতা একটু বেশি মনে হয়। অবশ্য মিষ্টি মানুষের হাতের দেওয়া সিগারেট তো মিষ্টি হবে, তাই না? আয়াত কিছু বলল না, হেসে সিগারেট বের করলো। মাহবুবকে তার মতো সিগারেট দিয়ে নিজের বানানো সিগারেট জ্বালিয়ে নিল। আয়াত তারপর আয়েশ করে খেতে লাগলো। খাওয়া শেষ হতেই দুজন ব্যক্তির দেখা মিলল। আয়াত মাস্ক পরে নিল। দুজন এসে মাহবুবের পাশে বসে পড়ল। আয়াত বড় বসকে চেনে, তাই তাকে দেখে রিয়াক্ট করলো না, কিন্তু মালিনীর মুখটা দেখতেই ও অবাক হয়ে গেল, কারণ মেয়েটা আয়াতের সাথেই ডক্টর পাশ করেছে। একজন ডক্টর হয়ে এসব আয়াতের মাথায় কিছুই ঢুকছে না। যতদূর মনে পড়ে মেয়েটার মা ছিল এবং অনেক ভালো মানুষ ছিলেন, তাহলে এরকম একটা পরিস্থিতিতে কেন, এটাই মাথায় ঢুকছে না। যদিও মেয়েটা সে তেমনভাবে চেনে না, বেশিরভাগ ক্লাসেই সবার থেকে আলাদা হয়ে বসতো, ফোকাস একমাত্র পড়াশোনায়। আয়াত এসব ভাবছিল, ওর ভাবনায় চেক পড়ে মেয়েটার কথায়। মেয়েটা বলল, তাহলে আমাদের নতুন ড্রাগ ডিলার আপনি? আয়াত বলল, জি। কিন্তু এই 1 মাসে আপনার একটা ড্রাগ আসেনি এখানে। আসলে ওই আমার একটু পারিবারিক সমস্যা ছিল, তাই বের হতে পারিনি। আর মাহবুব তা ভালো করেই জানেন। আর এটা তেমন সম্মানজনক কোনো কাজ নয় যে জনসম্মুখে করা যাবে। এটার কাজই হচ্ছে লুকিয়ে, যেমনটা আপনারা করছেন। হয়েছে আর ফটর ফটর করে কথা বলতে হবে না। তা কালকে নতুন ড্রাগ সাপ্লাই করতে পারবেন? জি পারবো। গুড। তো রিপ শোনা, তুমি কিছু বলবে? এতক্ষণে বড় বসের হুঁশ ফিরল। সে এতক্ষণ আয়াতকে স্ক্যান করছিল। যদিও বোরকা, হিজাব, মাস্ক, চশমা আছে, তবুও শকুনের নজর কি এসব মানে? বড় বস বলল, আরে এত বলার কি আছে, এমনিতেও মাহবুব জানিয়েছে তো ওনার কাছে বেস্ট কালেকশন আছে এখনকার বাজারে। তো মিস? আমি মিস না, মিসেস। কথাটা শুনে প্রফেসর মাহবুব অবাক হয়ে হয়ে গেল। ও বলল, তুমি বিবাহিত? তবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিয়ে শুধু নামে করেছি, আর কিছুই না। ও আচ্ছা, সেই দুঃখে এ লাইনে এসেছো নাকি? বড় বস কি ইঙ্গিত দিয়েছে সেটা আয়াত ভালো করে বুঝতে পারল। মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, এর জন্যই এসেছি মিস্টার জারিফ খান। কথাটা শুনে জারিফ হা হয়ে গেল, কারণ ওকে কেউ জারিফ নামে চেনে না, রিফ নামে চেনে। আর এই জগতে নাম হয়েছে বড় বস, তাহলে ও কীভাবে জানলো? তাছাড়া সবাই জানে জারিফ এতকাল দেশে ছিল না, টানা 7 বছর বিদেশে ছিল। জারিফ যে এখানে এই কাজে, কেউ বুঝবে না, দেখলেও বিশ্বাস করবে না যে জারিফ এই কাজে যুক্ত। জারিফ অবাক হয়ে বলল, তুমি আমায় চেনো? শুধু আপনাকে না, এই যে মালিনী, এই মালিনী মেহতাকেও চিনি। আর 2 বছর আগে ডক্টর হয়েছে। আর প্রফেসর মাহবুবকে তো আরও আগে থেকেই চিনি। একজন প্রফেসর, একজন বিজনেসম্যান আর একজন ডাক্তার, 3জন মিলে পারফেক্ট একটা ড্রাগ ডিলার। আই অ্যাম ইমপ্রেস। যাই হোক, আপনাদের চেনা জানার কোনো ব্যাপার না। আমার কাজ ও কথাবার্তা শুধুমাত্র কাজ দিয়েই, বাকি সবে আমার ইন্টারেস্ট নেই। আর আমি দখলও দেব না। এখন কাজের কথায় আসা যাক। আয়াতের কথায় তারা দুজন অবাক হলেও তাদের ব্যাপারে ইন্টারেস্ট না দেখানোর কারণে আর আয়াতের কথায় তারা সে ব্যাপারে মাথা ঘামালো না। জারিফ বলল, আমাদের বিষয় বুঝলাম, তুমি জানো তো তোমার নাম কি? তোমার মাহবুব বলল, ওর নাম আয়াত। কথাটা শুনে আয়াতের হাসি পেল, কারণ তিনি জানেন না আয়াতের আয়াত নামটা আন্তাজে ঠিক নামই বলে দিল। তখন জারিফ বলল, ও আচ্ছা, আয়াত তোমার মাস্কটা সরাও তো, তোমার একটু দেখি। আরে সমস্যা নেই তো, আমরাই। আমি সবাইকে আমার চেহারা দেখাই না, যারা আমার কাছে স্পেশাল তাদের শুধু দেখাই। সময় হোক তখন যদি আপনারা আমার কাছে স্পেশাল হয়ে ওঠেন তাহলে দেখাবো, তাও প্রাইভেটভাবে। কথা শুনে জারিফ খুশি হয়ে গেল।
প্রাইভেটভাবে উল্লেখ করেছে দেখে। আর প্রফেসর মাহবুবও খুশি হয়ে গেল, কারণ তিনি দেখেছে তার মানে সে আয়াতের কাছে স্পেশাল। কিন্তু সে তো জানে না সে আয়াতকে চেনে চেনে বলেই দেখিয়েছে। আয়াত মুচকি হেসে সিগারেট বের করলো 3টা আর তাদের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার তরফ থেকে আজকে সিগারেট দিলাম, হাজার হোক আমার পার্টনার। মাহবুব নিতে নিতে বলল, খেয়ে দেখ, এটার আলাদা বিশেষত্ব আছে, খেলেই বুঝবি কোনো ড্রাগস থেকে কম না। কথা শুনে জারিফ আর মালিনী নিল, কিন্তু জারিফ বলল, তা তুমি খাবে না আয়াত? না, আমি আপনারা আসার আগেই খেয়েছি, তবুও আমাদের সাথে নাও, সমস্যা নেই, উল্টো দিক ঘুরে খাও। তোমার চেহারা এখন দেখবো না, সেটা না হয় প্রাইভেটভাবেই দেখবো। জারিফ এগুলো বললেও মালিনীর মাঝে এসবের প্রভাব পড়ল না। আয়াত নিজের সিগারেট বের করে পুরো উল্টো হলো না, তারপর সিগারেট ধরালো ওর কাছে। এত ধোঁয়া দেখে জারিফ আর মালিনী অবাক হয়ে গেল। তখন মাহবুব বলল, ও আমাদের থেকেও স্মুথলি ধোঁয়া বের করে, আমাদের থেকে ও বেশি নেশাখোর। আমরা তিনজনে যে কাজটা করি ও একাই তাই করে। কথা শুনে জারিফ আস্তে করে বলল, তাহলে মামা আজকে এটাকে বিছানায় নেওয়ার ব্যবস্থা কর। প্রথমে আমি, তারপর তুই। না, আগে আমি, কারণ এই মাছটাকে আমি জালে আটকেছি আর আজকে এখানে ডেকেছি তাকে ধরবো বলে। 1 মাস হয়ে গেছে, অনেক ধৈর্য ধরেছি, আর পারছি না। আচ্ছা যা, তুই যেহেতু আটকেছিস তাহলে তুই আগে, ততক্ষণ আমি একটু মালিনীর সাথে না হয় সময় কাটাবো। আরে আজকে মদ খাওয়া হয়নি, তাকিয়ে আসিস কি ঢাল। মাহবুব মদ বানালো, 3 প্যাক মালিনী আগে নিয়ে খেতে লাগলো। তিনজনে খেতে লাগলো। আয়াত এখন ওদের দিকে মাস্ক উঠিয়ে বসলো, কিছুক্ষণ ড্রাগস নিয়ে কথাবার্তা বলতে লাগলো। তারপর হুট করে মালিনী উঠে গেল। আয়াত কিছু বলল না, কারণ ও দেখতে পেয়েছে মালিনী ভীষণ বিরক্ত। কথা বলার মাঝে একজন আয়াতের ঘাড়ে ইঞ্জেকশন বসিয়ে দিল। আয়াত মৃদু আওয়াজ করে উঠল, ওপাশে তাকালে দেখলো মালিনী ওর ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করেছে। আয়াতের তাকানো দেখে মালিনী হেসে বলল, আরে রিল্যাক্স মিস আয়াত, এটা তেমন কিছু হবে না, এটা তো সিম্পল নর্মাল একটা ড্রাগস, শুধু মাতাল হবেন 5 মিনিট পর, আর কিছুই না। আয়াত হাত শক্ত করে ব্যথাটা সহ্য করে নিল। মালিনী ইঞ্জেকশনটা উঠিয়ে নিল। তখন আয়াত বলল, এভাবে দেওয়ার কী ছিল? আমাকে বলতেন আমি নিজেই নিতাম। আর আপনি না ডাক্তার, একটু ভালো করে দিবেন তো। কত ব্যথা পেলাম আমি। কথা শুনে তিনজনও অবাক হয়ে হ্যাপলার মতো আয়াতের দিকে তাকিয়ে রইল। আয়াত বুঝতে পারছে ওর নেশা হয়ে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে। ও চোখ বুজে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। তখন জারিফ বলল, আরে আমরা তো বুঝতেই পারিনি মিস আয়াত যে আপনি নিজেই নিতেন, তাহলে এত কষ্ট দিতাম না। আরে কষ্ট যখন দিয়েছি, এখন তো একটু ভালোবাসা দিতে হয়, সমস্যা নেই। এখন আপনাকে এত ভালোবাসা দেব যে আপনি এই ছোট্ট কষ্টের কথা ভুলেই যাবেন। তোমার মাহবুব কণ্ঠ জানানো কণ্ঠে বলল, এই না, আমি আগে বলেছিলাম কিন্তু। তখন মালিনী বলল, ওফ রিপ শোনা, মাহবুব যখন চাইছে তখন ওকেই দাও না, তুমি আসো আমার কাছে। বলে মালিনী জারিফের গলা জড়িয়ে ধরল। এদিকে আয়াতের ভীষণ রাগ হচ্ছে। মাহবুব আয়াতের পেছনে গিয়ে দাঁড়ালো। ওর অস্তিত্ব টের পেয়ে আয়াত উঠে দাঁড়ালো আর পাশের চেয়ারটা উঠিয়ে মাহবুবের মাথায় ভাঙল। বিকট আওয়াজে জারিফ আর মালিনী চমকে উঠল। ততক্ষণে মাহবুব নিচে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। আয়াত সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। ও চেয়ার ধরে মাস্ক খুলে বড় বড় শ্বাস নিয়ে বলল, আহিয়ানা আহিয়ানা আয়াত চৌধুরীকে ছোঁয়ার চেষ্টায় এই হাল প্রফেসর মাহবুব, তাহলে বুঝুন তাকে ধরার কী হাল হতে পারে। আহিয়ানা চৌধুরী শুনে জারিফের মাথা সচল হয়ে উঠল। ও তাড়াতাড়ি করে বলল, আহিয়ানা চৌধুরী, তার মানে এটা আহি। আয়াত ওখান থেকে চলে আসতে নিল, কিন্তু ও টলছে। তখন জারিফ গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো আর কিটকিটি হেসে বলল, আহিয়ানা চৌধুরী, তোমাকে আমার বাহুতে নেওয়ার কত দিনের ইচ্ছে তুমি জানো না। বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি পেয়ে যাব। যদিও তুমি আহিয়ানা চৌধুরী না হলেও আমার বাহুতেই থাকতে আজ। সেদিনের কথা ভুলে গেলে? সেদিন কি বলেছিলাম আমি আমার বাহুতেই থাকবে, সেটা হোক সজ্ঞানে নয় অজ্ঞানে। বলে আয়াতের দিকে এগিয়ে আসতে নিল। তখনই জারিফের মাথায় কেউ জোরে বাড়ি মারল। জারিফ নিচে পড়ে গেল। আয়াত মানুষটার দিকে তাকালো, কারণ লোকটা আর কেউ না, আয়াজ ইমদাদ খান। মুখে মাস্ক আছে, তবু আয়াতের চিনতে ভুল হয়নি। তখন আয়াজ বলল, গাইস, ওদেরকে নেওয়ার ব্যবস্থা করো। আয়াতের সাথে সাথে আসা সবাই বাইরের সব কয়টাকে ধরে ফেলেছে। মালিনী আর মাহবুবকেও ধরে ফেলবো। আয়াজ জারিফকে নিচে থেকে উঠিয়ে ইচ্ছে মতো পেটাতে লাগলো রাগ নিয়ে। কিছু বলতেও লাগলো। এমনি তো 20 মিনিট পরে অজ্ঞান হয়ে যেত।
সেই 20 মিনিট হয়ে গেছে, তার উপর আবার মার খেয়ে আগেই অজ্ঞান হয়ে গেছে। মালিনীও তাই সামনে আসতে নিচ্ছিল। আয়াত নিচে বসে পড়লো। ওর পক্ষে আর সম্ভব নয় দাঁড়িয়ে থাকা। জারিফকে মারা শেষ করে আয়াজ তাড়াতাড়ি করে আয়াতের সামনে বসে পড়লো আর আয়াতের গালে হাত রেখে বলল, ঠিক আছে শাহি? আয়াত মুচকি হেসে চরণে কণ্ঠে বলল, আমি জানতাম আপনি আসবেন। আমার আরও আগে আসা উচিত ছিল। আমার জন্য তোর এত কষ্ট হলো। সরি রে। কষ্ট কোথায় হলো? আমার তো মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। আয়াজ আয়াতের দিকে তাকিয়ে অসহায় হয়ে তাকিয়ে বলল, আয়াতের নেশা হয়ে গেছে সেটা ও কণ্ঠ শুনে বুঝে ফেলেছে। ও আয়াতকে কোলে নিতে গেলে তা দেখে আয়াত বলল, আরে করেন কি? আহি এখান থেকে চল, তোর নেশা হয়ে গেছে। কিসা? কিসা হয়ে গেছে? বলে খিলখিল করে হাসতে লাগলো। আজ কথা না বলে আবার কোলে নিতে গেলে তখন আয়াতকে ধাক্কা দিয়ে বলল, আরে আমাকে কোলে তুলতে আসছেন কেন? আমি কি কুট্টি বাবু নাকি? এখন তোকে কোলে নিতে হবে। তুই ঠিকভাবে হাঁটতে পারবি না, কারণ তোর নেশা হয়ে গেছে। নেশা হয়ে গেলে পা হারিয়ে যায় নাকি যে বলছেন হাঁটতে পারবো না? আয়াস নিজের কপালে চাপড়ালো আর বুঝতে পারলো মাতালদের সাথে কেন বেশি কথা বলতে হয় না। তখন আয়াত বলল, আমাকে উঠে দাঁড় করান, আমি হেঁটেই যাব। পারবি না তুই? খুব পারবো। আহিয়ানা আয়াত চৌধুরী সব পারে বলে আয়াজের হাত ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। আয়াত সাহায্য করলো। ও দাঁড়াতে আবার ঢুলতে শুরু করলো। আয়াত বলল, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, এত নড়ছেন কেন? আপনার জন্য আমিও সোজা হয়ে দাঁড়াতে পারছি না। কথাটা শুনে আয়াজ হাসলো, নিজে ঢুলছে। এখন দোষ দিচ্ছে আয়াজের। আয়াজ এবার কোনো কথা না বলে আয়াতকে কোলে নিয়ে বলল। তা দেখে আয়াত বলল, আপনি আমায় তাহলে কোলে নিলেন? নিলাম। এখন একটা কথাও বলবি না আমার মুখে। আমি বলবো তাতে আপনার কি? আহি দূর খালি আহি আহি করেন কেন? আপনার শার্টের বোতাম তো অনেক সুন্দর। বলে আয়াজের বোতাম ধরে দেখতে লাগলো। আয়াজের পরনে এখন অফ হোয়াইট কালার শার্ট আর জিন্স। বোতাম দেখতে দেখতে আয়াত আয়াজের বুকের সাথে মাথা ঠেকিয়ে দিল আর বলল, বাহ, আপনার বুকে তো দেখি টিপ টিপ আওয়াজ হয়, অনেক সুন্দর তো আওয়াজ। বলেও কান পেতে শুনতে লাগলো। তার আর একটু পর আবার বলল, আপনি কি পারফিউম লাগিয়েছেন বলুন তো, অনেক সুন্দর বাসনা। আয়াজ কোনো কথা বলছে না। কথা বলা মানে নিজের মাথায় আয়াতের কাছে নেওয়া আর বলা, নে বোন, মাথাটা ভালো করে খা। আয়াত আবার বলল, আয়াজ তুমি কথা বলছো না কেন? হুট করে তুমি শুনে আজ থেমে গেল। জঙ্গলের বাড়ি থেকে বেরিয়ে কলেজের পেছন পর্যন্ত এসেছে। ওকে থামতে দেখে আয়াত আবার বলল, তুমি থেমে গেলে কেন? ভালোই তো এতক্ষণ উপর নিচ হচ্ছিল। বলতে বলতে আয়াতের নজর গেল আকাশের দিকে। কি সুন্দর চাঁদ উঠেছে। তা দেখে আয়াত বলল, আয়াজ চলো, আমি আর তুমি চাঁদ দেখব, নামাও আমাকে। এবার আয়াজ বলল, না, তুমি এখন আমার সাথে যাবে না, আমি চাঁদ দেখব তোমার সাথে, নামাও আমাকে। তুমি আমার একটা কথাও শোনো না। কথাটা শোনো। আয়াজের একটু মায়া লাগলো। এমনিতেই আয়াতের কণ্ঠ মারাত্মক, তারপরও জড়ানো কণ্ঠে যা আয়াজকে দুর্বল করে দিচ্ছে। তাই তো তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে চাইছে। আয়াজ জোর করে নেমে গেল। আয়াজ ফোনটা বের করে একজনকে মেসেজ করলো যে আজ আয়াতুর সাথে আছে, আর একটা ফোন দিয়ে বলল, সব কটাকে গোডাউনে নিয়ে যাও, আমি কাল আসছি। আজ তো মনে হয় না একটারও জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে স্পেশাল ডোজ দেবে। আমার জান পাখির দিকে নজর দেওয়া, পুরো চোখটাই উপড়ে ফেলবো। ফোনটা রাখতেই আয়াজ দেখলো আয়াত ওর দিকে তাকিয়ে আছে, মুখের উপর আঙ্গুলে দিয়ে। আয়াজকে তাকাতে দেখে আয়াত বলল, তুমি তো সিআইডি, তাহলে ওদেরকে গোডাউনে নিয়ে যেতে কেন বললে? আজ তো অফিস বন্ধ হয়ে গেছে, তাই গোডাউনে রাখতে বললাম। জেলখানাও রাতে বন্ধ হয় নাকি? দোকান নাকি তোমাদের যে রাত হয়েছে বলে বন্ধ হয়ে গেছে? কত শুনে আজ বিড়বিড় করে বলল, মাথার হলে কি হবে, তাহলে ঠিক আছে। তখন আয়াত বলল, তুমি মাফিয়া টাফিয়া নও তো? ওদের গোডাউনে নিয়ে গুম করে ফেলবে আর কেউ টের পাবে না? আমি কিছু না। তুমি না চাঁদ দেখবে, যাও দেখো। চাঁদ দেখতে তো তোমাকে লাগবে, আমাকে লাগবে কেন? আয়াজকে বসিয়ে দিল, তারপর ওর কাঁধে মাথা রেখে বলল, আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমার কাঁধে মাথা রেখে চন্দ্রবিলাস করব। আয়াতের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল,
অনেক দিনের অনেক দিনের। তুমি জানো, আমি চেয়েছিলাম যেদিন আমাদের বিয়ে হলো সেদিন সারা রাত তোমার কাছে মাথা রেখে চন্দ্রবিলাস করব আর গল্প করব, কিন্তু তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি কিছু বলার আগেই তুমি কত রাগ করলে, আমাকে থাপ্পড়ও মারলে। কথাটা বলতে বলতে আয়াতের গলা ধরে এলো। আয়েজের চোখে পানি চলচল করছে। আয়েজের চোখ থেকে তো গড়িয়েই পড়লো। ও তো চায়নি ওকে কষ্ট দিতে, পরিস্থিতি বাধ্য করেছে। আয়েজ আয়াতকে এক হাতে দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে, না হলে তো ওরা তোমাকে। এটুকু বলতেই আয়াত বলল, আমি নাকি তোমার উপর কঠোর হই শুধু? কে বলছে? সবাই বলেছে, মাও বলেছে। আয়াত বুঝতে পারলো আয়াত কোনো কিছু দিয়ে দ্বিধায় আছে, আর এখন বললেও পরে ওর কিছু মনে থাকবে না। তাই ও বলল, আহি চলো বাড়ি যাই। না, আমার তো ভালো লাগছে। আয়াত জোর করে আয়াতকে কুলে নিল। আয়াত গলা জড়িয়ে ধরলো। আয়াত বলল, চলো আজ আমার বাড়ি চলো। তোমারও বাড়ি আছে? আছে তো। সেটা তোমার বাড়ি, আর কেউ নই। তুমি তো দেখি অনেক বড়লোক, কিন্তু আমার থেকে না। আমার সব কিছু তো তোমার, তুমি তো বড়লোক থাকবেই আমার থেকে। এখন বাড়ি চলো, তারপর তোমাকে লেবুর রস খাওয়াতে হবে। আমি কেন লেবুর রস খাবো? আমি খাবো না। আয়াজ গাড়ির দরজা খুলে আয়াতকে বসিয়ে দিল, কিন্তু আয়াত আয়াজকে ছাড়লো না। তা দেখে আয়াজ বলল, কী হয়েছে, ছাড়ছো না কেন? বাড়ি যেতে হবে তো। আমি তোমার কোলে বসে যাব না, এখানে বসো। তুমি আমায় একটু ভালোবাসো না, তাই আমায় নিতে চাইছো না। কথা শুনে আয়াজ বলল, আমি তোমায় খুব ভালোবাসি, বলে আয়াতকে ভালোভাবে কোলে উঠিয়ে নিল। দরজা আটকে দিল। তারপর আয়াতকে কোলে নিয়ে ড্রাইভিং সিটে বসলো। আয়াজের কষ্ট হলেও আমলে নিল না। আয়াত এক দৃষ্টিতে আয়াজকে দেখতে লাগলো। আয়াজ ড্রাইভিং করছে, পাশাপাশি আয়াতকেও দেখছে। আয়াত দেখছে শুধু। 15 মিনিট পর ও একটা ডুপ্লেক্স বাড়ির ভেতরে এসে গাড়ি থামালো। দারোয়ান গাড়ি দেখে গেট খুলে দিয়েছে। আয়াজ আয়াতকে কোলে নিয়েই নামলো, তারপর বাড়ির ভেতর ঢুকে গেল। আয়াত আয়াজের বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। আয়াজ গিয়ে ওর রুমের বিছানায় আয়াতকে বসিয়ে দিল, কিন্তু আয়াত ওর শার্ট আঁকড়ে ধরলো। তা দেখে আয়াজ বলল, কী করছো আহি? আমি 1 মিনিটে আসছি। না, তুমি থাকো আমার পাশে। আয়াজ বুদ্ধি করে বলল, আমি যাবো আর আসবো, যে গরম পড়েছে। আমি একটু ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে আসি। জুসের কথা শুনে আয়াজ ছেড়ে দিল। ঠিক আছে, আমার ভীষণ পানি তৃষ্ণা পেয়েছে, এই যাবো আর আসবো। আয়াজ তাড়াতাড়ি করে কিচেনে এলো, লেবুর রস করে একটা গ্লাসে ঢেলে নিল। তারপর উপরে গেল আয়াতের কাছে। আয়াতের কাছে দেখলো আয়াত 4 হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে আছে। আয়াজ গিয়ে আয়াতকে ডাকলো। আয়াত সোজা হয়ে বসে বলল, আমার বোরকা হিজাব খুলতে সাহায্য করো। আমি পিনগুলো খুঁজে পাচ্ছি না, তাই খুলতেও পারছি না, আর আমার ভীষণ গরম লাগছে। আগে জুসটা খেয়ে নাও, তারপর খুলো। না, আমি আগে এগুলো খুলে নেই, তুমি আসো সাহায্য করো। আজ বুঝলো আয়াত এমনিই শোনার মানুষ না, যা বলবে তাই করতে হবে। আয়াত চশমা খুললো। আজ গিয়ে আয়াতের হিজাবের পিন খুলে দিল, তারপর বোরকা খুলতেও সাহায্য করলো। আয়াতের গায়ে একটা কামিজ আর প্লাজো। আয়াত আয়াজের দিকে তাকিয়ে আছে, তা দেখে আয়াজও তাকালো। আর ওর দুর্বলতা হলো আয়াতের চোখ। ও চোখে তাকালো, ওর নজর সরাতে পারে না, তবুও এবার সরিয়ে লেবুর ওর সাথে নিয়ে বলল, জুসটা খেয়ে নাও। তোমারটা কোথায়? আমি খাবো না। তুমি খেয়ে নাও। না, তুমি খাবে, যাও তোমারটা নিয়ে এসো। আমি খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। আচ্ছা, তোমার নিচে যেতে হবে না, তুমি এখান থেকে অর্ধেক খাও। কথাটা শুনে আজ তাড়াতাড়ি করে বলল, না, আমি আমারটা নিয়ে আসছি, বলে আজ নিচে এলো। তারপর নিজের জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে গেল। উপরে যেতে দেখলো আয়াত বিছানার মাঝখানে বাবু হয়ে বসে শরবতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াত গিয়ে ওর পাশে বসে বলল, এই যে এনেছি, এখন খাও। আয়াত আয়াজের দিকে তাকিয়ে বলল, আমি নতুনটা খাবো, তুমি আমার হাতেরটা খাও, বলে আয়াত আয়াজের হাতেরটা অন্য হাতে নিয়ে বলল, আর আয়াতের হাতেরটা আয়াজের হাতে ধরিয়ে দিল। আয়াজ হা করে তাকিয়ে রইল। হুঁশ আসতেই আয়াতের হাতেরটা নিয়ে বলল, না, আমারটা আমি খাবো। তোমার জন্য আমি স্পেশালভাবে বানিয়েছি, ওটা তুমিই খাবে। না, আমি তোমারটাই খাবো। না। আয়াত কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই তো আমার কথা শুনছো না। আয়াত একটা দীর্ঘশ্বাস ফেললো। আজ আয়াতের একটাই কথা, তুমি আমাকে ভালোবাসো না, আর এটাই আয়াতের দুর্বলতা। আজ অসহায় চোখে আয়াতের দিকে তাকালো। আয়াত হাত বাড়িয়ে তাকিয়ে আছে, গুলগুল চোখে আয়াত দিয়ে দিল। আয়াত খুশি হয়ে বলল, বুঝলাম,
তুমি আমায় ভালোবাসো, এখন খাও, আমিও খাচ্ছি। বলে আয়াত এক চুমুকে শরবত শেষ করলো। এদিকে আয়াত তাকিয়ে আছে লেবুর রসের দিকে। তা দেখে আয়াত বলল, খাও না কেন? খাও, এটা দারুণ হয়েছে। আমার জন্য তো তুমি স্পেশাল বানিয়েছো, ওটা আরও মজা হয়েছে, তাই না? তাড়াতাড়ি খাও। আয়াতের দিকে তাকিয়ে একটু মুখে দিল, আর মুখ দিয়েই ওর 12টা বেজে গেল। ও চোখ মুখ কুঁচকে বলল, কত টক। আরে টক কোথায়, আমারটা ভালোই ছিল, খাও খাও। আয়াত চোখ মুখ খিচে আবার চোখ খুলল। তা দেখে আয়াতের গ্লাস মুখের কাছে নিয়ে বলল, তাড়াতাড়ি শেষ করো, তারপর আমার অনেক গল্প করব। বলেই গ্লাস ধরে রাখলো, আর আয়াতেরটা চাইতেই গিলতে হলো। পুরোটা শেষ করিয়ে আয়াত থামলো। এদিকে আয়াতের অবস্থা নাজেহাল। আয়াত হেসে বলল, মজা না খেতে? আয়াতের হাসি মুখের দিকে তাকালো, কিন্তু কথাটা শুনে আয়াতের পছন্দ হলো না। আয়াত কিছু বলছে না দেখে আয়াত আবারও বলল, খুব মজা হয়েছে বুঝি, তাই কথাও বের হচ্ছে না? আয়াত হেসে বলল, তুমি বুঝে নাও। বলেই আয়াতকে আঁকড়ে ধরল। আয়াত মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। একটু ছটফট করলো, তারপরেও কিছু করলো না। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।